যেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন, আজ তিনি সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো বাস্তব সত্য। যে মমতা ব্যানার্জি ন্যায় নীতির কথা বলেন, আজকে উনি বলেন যে স্বাধিকার ভঙ্গের কথা, আজকে উনি বলেন যে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ, অ্যাসেম্বলিতে কিভাবে আচরণ, হ্যাঁ, করতে হবে, কিরকম বিহেভ করতে হবে, আজকে উনি বলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভুলে যাই 2005 সালের ঘটনা, 2006 সালের ঘটনা। 2005 সালে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কাগজ আর শাল ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে। তখন ওনার এই মানসিকতা কোথায় হারিয়ে গেল? উনি কি জানতেন না? তাহলে তখন কি অন্যরকম মমতা ব্যানার্জি ছিল? এখন কি অন্যরকম মমতা ব্যানার্জি? আজকে উনি তার জাস্টিফিকেশন কি দিচ্ছেন? আজকে উনি তার জাস্টিফিকেশন দিচ্ছেন, আমি তখন দলে একমাত্র নেত্রী। আরে দলে একমাত্র নেত্রী হলে কি আপনার কি স্পেশাল কোনো পারমিশন পান নাকি? আপনি কি কোনো স্পেশাল প্রিভিলেজ পান নাকি? দলে একমাত্র নেত্রী বলে আপনি কাগজ ছুঁড়ে মারতে পারবেন, শাল ছুঁড়ে মারতে পারবেন। নেক্সট গেল 2006 সাল। 2006 সালে যদি আপনি ভিডিওটা দেখেন, মর্মান্তিকভাবে ওখানের বিধানসভার যে আসবাবপত্রগুলো যেভাবে ভাঙা হলো, আমি জানি না ওগুলোর কত টাকার টেন্ডার বেরোয়। লক্ষ লক্ষ টাকার বোধহয় ফার্নিচার ভাঙা হয়েছে। এই টাকাগুলো কাদের? সাধারণ মানুষের, জনতার। আরে একটা জিনিস বুঝতে হবে, অ্যাসেম্বলিতে এই নেতা মন্ত্রীরা যান কিভাবে? আমরা ভারতবর্ষের নাগরিক 150 কোটি লোক, আমরা যেতে পারবো না, একটা জায়গায় সংগঠিত হতে পারবো না বলে আমরা একজনকে ইলেক্ট করি। সেই ইলেক্টেড আমাদের যে এমএলএ বা এমপি, তারা আমাদের প্রতিনিধিত্ব করেন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। তাহলে আমি একজনকে ডিপুট করলাম, আমি একজনকে নির্বাচন করলাম যে ভাই তুমি আমাদের মুখ হয়ে যাও। তো তিনি কি করলেন? তিনি ওখানে গিয়ে আমারই টাকায় গিয়ে আমারই টাকার আসবাবপত্র কেনা, সাধারণ মানুষের করের টাকা এইসব কেনা, উনি গিয়ে ভাঙচুর করতে উস্কানি দিলেন। হ্যাঁ, উনি হয়তো নিজে টেবিল বা চেয়ারটা ভাঙলেন না, বাট উস্কানি তো উনিই দিলেন। ওনার উস্কানিতে ওনারই নেতারা গিয়ে ভাঙচুর করছেন, আর উনি দেখছেন আর বলছেন আমি তো ভাঙিনি, ভিডিও দেখাও। আমি বুঝতে পারছি না। কিন্তু গতকাল মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা বললেন, সেদিন আমি একটাও টেবিলে হাত দিইনি, হাত দিয়েছিল আমার দল। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আইনি ভাষায় কমন ইন্টেনশন বলে একটা ব্যাপার আছে। তো উনি ওখানে প্রেজেন্ট থেকে তার দলকে উস্কানিমূলক কথা বলে উত্তেজিত করে যাতে ভাঙচুরটা হয় তার প্ররোচনা উনি দিলেন। তো উনি করুন না করুন, প্রেজেন্ট থেকে যদি করান উনি সম অপরাধী। তো একদম। তো সেই বিষয়ে এখানে তো কিছু বলার নেই আমাদের কাছে। কেন, আপনি গুগলে গিয়ে ইউটিউব দেখলেও তার ভিডিও এখন পেয়ে থাকবেন। উনি সেখানে কিন্তু বিধানসভায় ঢুকেছেন, ঢুকে স্টার্ট করেছেন, চেঁচিয়ে সবাইকে গরম করেছেন, উত্তেজিত করেছেন। তারপরে একে একে যত নেতা নেত্রী ছিলেন ওনার দলের প্রত্যেকেই ভাঙচুর শুরু করেছেন এবং উনি ফিজিক্যালি ছিলেন, স্পটে দাঁড়িয়ে করাচ্ছেন। এটা আপনার বহুবারই করেছে, 2-3 বার করেছেন। তো উনি পরপরই করেছেন। আমরা যেটা জানি যে যেই রক্ষক সেই ভক্ষক, যে বিষয়টা আছে সেটা কিন্তু মোটামুটি এনার এক্সাম্পল দেখলে মোটামুটি আমাদের কাছে সেরকমই ক্লিয়ার হয়ে যায়। আরও যে বিষয় 2005 সালে যেটা স্পিকারকে করেছিলেন, কাগজপত্র যেটা ছুঁড়ে মারলেন, বিষয়টা কিন্তু ছিল এনআরসি নিয়ে। সেই এনআরসিটা না হওয়ার জন্যই উনি কাগজটা কিন্তু ছুঁড়েছিলেন। আজকে সেই এনআরসি হওয়াটাকে বিরোধিতা করার জন্য রাজ্যময় আন্দোলন উনি দেখাচ্ছেন। তো এটা ওনার কীরকম দুরকম মুখ আসছে ওনার। তো ওনার ওনার এমনি প্র্যাকটিক্যাল আমরা যে এক্সপিরিয়েন্সটা দেখছি এই বিগত দিনের পর্যালোচনা করে ওনার গতিবিধি, তাতে দেখুন ক্ষমতা আসার জন্য উনি যে অ্যাক্টিভিটি দেখিয়েছেন আর ক্ষমতা আসার পরে যে অ্যাক্টিভিটি দেখাচ্ছেন দুটো সম্পূর্ণ আলাদা। তো সেই যেটা বলতে হয় হাতির মতো, ওনার দেখানো দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা। তো এই হচ্ছে বিষয়। এখন আরও জিনিস লক্ষ্য করে দেখবেন যে উনি সরকারে আসার পর দেখবেন ওনাদের ফ্ল্যাট বেড়েছে, সম্পত্তি বেড়েছে। তো পার্টি অফিসের স্ট্রাকচার বদলেছে, নেতারা সাইকেল থেকে মার্সিডিস চড়ছে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তো সিপিএম আমলে উনি গলা ফাটিয়ে প্রতিটি মিটিংয়ে 2 কোটি টাকা দেনা রাজ্যের মানুষ, সাধারণ মানুষের মাথায় মানে লক্ষ লক্ষ টাকার দেনা কোথায় যাবে বলতে বলতে 2টো টার্মসের পর 3টে টার্মস হতে না হতে 7 লক্ষ কোটি টাকার দেনা। তো এই যে বৃদ্ধি, তো কোথায় যাচ্ছে এই টাকা? এত টাকার যে হচ্ছে, এত টাকা মানে যদি আমাদের ডেভেলপ হতো তাহলে সেই ডেভেলপের ধারা কই? তো সততার প্রতীক মমতা ব্যানার্জি বলে উনি ক্ষমতায় এসছেন, কিন্তু উনি বেশিটাই যেন মনে হয় কালিমালিপ্ত।
ওনার পর থেকেই দেখা যাচ্ছে যে দেখুন সারদা নারদা একটার পর একটা বাড়ি গরু কয়লা সিরিয়াল লেগে গেছে, স্বাস্থ্য শিক্ষা কিছুই বাদ যাচ্ছে না। তাহলে সোশ্যাল স্ট্রাকচারটা কোথায় দাঁড়াচ্ছে? এখন একটা জিনিস আছে যে গ্রুপ ডি এর যে স্টাফগুলো, যেটা খবর আছে আমার কাছে 7 থেকে 8 হাজার শুধু ওনার পার্টির ক্যাডার ঢুকেছে লেটার হেড প্যাডে লিখে, বুঝেছেন? এই যে লোকগুলো কাজ করছে এখন, এই যে লোকগুলো কাজ করছে অনভিজ্ঞ লোক, পড়াশুনো ভালো করে না করে এসে কাজে ঢুকেছে। তো তাহলে এই গ্রুপ ডি স্টাফেদের যে কাজ অফিসিয়াল স্টাফ, সেগুলো তাহলে গাফিলতি চলছে। তাহলে এই লং যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা কে পূরণ করবে? আগামী জন্ম যদি না সেই ট্রেনিংটা না পায়, আবার যদি কেউ ঢোকেও কাজ করতে, তো হিমশিম খেয়ে যাবে। এটা মেরামত করতে আবার ফের 10-15 শুধু বছর লাগবে। গাফিলতি নয়, দেখুন এসএসসি বলুন, গ্রুপ ডি, হ্যাঁ। এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম দশম 11-12 সবই কিন্তু সিবিআই এর আন্ডারে। হ্যাঁ তারপরে সুপ্রিম কোর্টে মামলা চলছে হ্যাঁ, সেটা দীর্ঘদিন, তো কিন্তু দুর্নীতির কারণে। হ্যাঁ, ওটা তো পরের স্টেজটা, ওটা ইনভেস্টিগেশন স্টেজ, বিচারের স্টেজটা, কিন্তু অ্যাক্টিভিটি তার আগে তো এনারা ঘটিয়ে ফেলেছে, এটা হচ্ছে বিষয়। তো আজকের দেখুন শূন্য পদ, হ্যাঁ পুলিশে কত শূন্য পদ। আজকে আমরা পুলিশকে দোষ দিই হ্যাঁ সিভিক করে রেখে দিয়েছে যে তাদের। মানে পুলিশ কেন ধরতে পারছে না। আরে শূন্য পদ কত, প্লাস 40,000 শূন্য পদ আছে পুলিশে। একটা পুলিশ কতক্ষণ ডিউটি দেবে? আর মাননীয় বলছেন ট্রেনিং দিয়ে পুলিশ হয়ে যাবে। উনি সিভিক দিয়ে কালকে দেখা যাবে সিভিক কমিশনারকেও সিভিক পোস্ট বানিয়ে দিতে পারেন উনি চাইলে 2 দিন পরে। সিভিক দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে। সিভিক মুখ্যমন্ত্রী হলে সবই উনি পার্ট টাইম হিসেবে সেটাই বাকি ঢোকাচ্ছেন, আছে, কন্ট্রাকচুয়াল করছেন। উনি গভর্নমেন্টাল অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে টিচারদেরও কন্ট্রাকচুয়াল ঢোকানোর ব্যবস্থা করছেন। হ্যাঁ টিচার দিয়ে তো 2,000 টাকা 1,500 টাকা মাইনে দিয়ে কন্ট্রাকচুয়াল হুম, হুম। কাজ করা। তো এইভাবে যে চলছে বিভিন্ন আজকে স্কুলে একদম। আছে, স্কুলে আজকে নিয়োগ নেই, তার জন্য স্কুলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে। হুম। দেখুন 2-1টা করে টিচার দিয়ে আপার প্রাইমারি স্কুলগুলো চলছে, সে ধুকে চলছে। এই বিষয়ে কি বলবেন? তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কোথায় গেল? আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে একটা ফান্ডামেন্টাল রাইট আছে প্রিয়াম্বেলে, আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 21, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কোথায় গেল? সব যদি আপনি কন্ট্রাকচুয়াল দিয়েই চালাবেন, তাহলে আর টেট ফেট এসবের কোনো দরকার নেই। আপনার আজকে কত লক্ষ শূন্য পদ আজকে খালি, প্রাইমারি টিচার বলুন, আপনি মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি টিচারের পদ খালি। আপনি বুঝতে পারছেন কি ডেঞ্জারাস সিচুয়েশনে আপনি ফেলে যাবেন। আপনি আজ নয়তো কাল হয়তো থাকবেন না, কিন্তু আপনি যখন যাবেন পশ্চিমবঙ্গটাতে একটা ব্ল্যাক হোল তৈরি করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি আগে সিপিএম কে বলতেন যে এত লক্ষ কোটি টাকা ধার আমরা এলেও সামলাতে পারবো না, কারণ এরকম এই দেনার বোঝা আমরা টানবো কি করে? আরে সিপিএম তো দেনা রেখে গেছিল, সে তো শেষ করেই গেছিল, সেইটাকে আপনি মানে ক্যাচ আপ করলেন। আর আপনি কি করলেন? শিক্ষায় একটা বিশাল দেনা ব্ল্যাক হোল তৈরি করে গেলেন। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সমস্ত ডিপার্টমেন্টে আজকে আপনার চাকরি নেই। চাকরি থাকবে কি করে? সেই টাকাগুলো তো আপনি মেলা, খেলা, হ্যাঁ, ক্লাবে অনুদান, উৎসবে। আরে ক্লাবটা আপনার কি সামাজিক মানে রোল প্লে করে চাকরি দিয়ে? আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা করে ক্লাবে চা দিচ্ছেন। খাওয়ার জন্য একটা জায়গা, এখানে তো ক্লাব কোনো পারপাস সলভ করে সমাজে বলে তো আমার মনে হয় না। এখন ক্লাবগুলো হচ্ছে কি বলুন তো, পলিটিক্যাল আগ্রা হয়ে গেছে একদম। এরা এই পলিটিক্যাল কীভাবে ইয়ে করা যায়, মানে ক্ষমতা ধরা যায়, তার জন্য ক্লাবগুলোকে সেই ব্যবস্থাই করতে। সিপিএম ক্লাবের বেলা 2-1টা ক্লাব ছিল যারা সিপিএম মানে সিপিএমের ক্লাব, তারা গোপনে গোপনে কিছু টাকা দিতে না। এখন উনি প্রকাশ্যে টাকাগুলো দেন পুজোকে কেন্দ্র করে। ওই জন্য আমি দিতে পারি, এখন এটা দিতে পারি, এটা বলেছেন কেন বলুন তো? আমি একটা জিনিস দেখছি, যেটা উনি কাগজ ছড়েছেন লোকসভা আর বিধানসভায় টেবিল ফিরেছেন, অতএব লোকসভা থেকে বিধানসভা এই যে ধারাবাহিকতা দেখবেন, মনে হচ্ছে ভাঙচুরের রাজনীতি। এবং সঙ্গে মানে যেখানে আইনসভায় উনি আইন হয়েছেন, এটা দুর্ভাগ্য যে আইন তাকে শাস্তিতে পারেনি। আর বরং কী করেছে, এটাকে নিয়ে মানে উনি ভোটে জিতে গেছেন। ও ভোটে জেতাটাই, গণতান্ত্রিকভাবে ভোটে জেতাটাই উনি মনে করেছেন যে আমার আইন হওয়ার অধিকার আছে। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই মনে হয়েছে যে আমি যা খুশি করতে পারি, যেহেতু আমি ভোটে জিতে গেছি। যার ফলে আইনটাকেও উনি তোয়াক্কা করেন না, আইনটাকে মানেন না। আইনটা মানেন না বলেই আজকে দেখুন আরজিকর থেকে আরম্ভ করে এসএসসি মামলা থেকে আরম্ভ করে, এমনকি যারা সরকারি কর্মচারী ডিএ মামলা থেকে আরম্ভ করে, দেখুন যে অর্ডারগুলো দিয়েছে হাইকোর্ট, একটাও উনি ক্যারি আউট করেননি। যেমন এসএসসি, যেমন ডিএর মামলা বলছি না, ডিএর মামলাটা 6বার যেটা 6বার, কিন্তু উনি অনায়াসে হাইকোর্টের ডিভিশন যে অর্ডারটা দিয়েছে, উনি হাইকোর্টকে মান্যতা দিয়ে সরকারি কর্মচারীদের এটা উনি করে দিতে পারতেন। তারপর আরজি করের ব্যাপারটা দেখুন, আরজি করে তো
লড়াইটা হবে মেনলি নিবেদিতার বাবা, তার সঙ্গে সিবিআই ভার্সেস একদম সেখানটা হঠাৎ রাজ্য এসে বলছে আমি ফাঁসি চাই, তুমি বলো কি? একদম তুমি আমি বলো কি? একদম সুবলদার সঙ্গে একমত, যার তুমি বলো জন্য কি? আমি বলবো গণতান্ত্রিক আমরা বারবার মানে ঢাকঢোল পিটে বেড়াই আমাদের গণতন্ত্র সমাজ, হ্যাঁ আমাদের ডেমোক্রেটিক, বাট সক্রেটিসের একটা কথা বলছি, ডেমোক্রেসি ইজ গুড ওয়্যার সিটিজেন আর এডুকেটেড, একদম রাইট, বাহ, অটোক্রেসি ইজ গুড ওয়েট সিটিজেন আর নট এডুকেটেড। ডেমোক্রেসি হচ্ছে যদি আপনাদের মানে আমার এই দেশে যদি সবাই এডুকেটেড থাকে, যার মানে মানে স্বনির্ভরভাবে ডিসিশন নেওয়ার যোগ্যতা আছে, সেখানে ডেমোক্রেসি ভালো। আদারওয়াইজ যদি কেউ মানে সাধারণ লোক, বোকা লোক বা অশিক্ষিত লোক, সেখানে ডেমোক্রেসি কি হবে, সেটা হার্ম করবে সোসাইটিকে। কিরকম আমি একটা উদাহরণ দিই, একটা মিষ্টির দোকানের মালিক, সে কি বলবে, আমি মিষ্টি দিচ্ছি। একটা মিষ্টির যে যে ময়রা, তার কাছে যদি কেউ যায়, সে কি দেবে, মিষ্টি দেবে। আর একটা ডাক্তারের কাছে কি যদি যায় সাধারণ মানুষ, সে কি বলবে, বলে হ্যাঁ আমি তোর পেট কেটে একটা অপারেশন করে দিচ্ছি। তো সাধারণ লোক বলবে যে না না, ও তো পেট কেটে দেবে গেলি, তাহলে ওর কাছে যাই, মিষ্টি বিক্রি করছে। তার মানে কি, তাহলে সাধারণ লোক যদি বোকা হয়, সে ওই যে শিক্ষিত ডাক্তার তাকে কিন্তু রেকগনাইজ করতে পারলো না, সে তখন ওই মিষ্টির দোকানের কাছে গেল। আর মিষ্টির দোকানের লোকটা দেখলো, আরে ভাই একে তো মিষ্টি খাওয়ালে আমাকে ভোট দেবে। তো ডেমোক্রেসির এইটাই সবচেয়ে বড় ড্রব্যাক, যে ডেমোক্রেসি যদি সমাজে সবাই শিক্ষিত না হয়, তাহলে খুব ইজিলি মানুষকে ভুল বোঝানো যায়। এই যে ধর্মের রাজনীতি হচ্ছে, এটাই তাই উদাহরণ, বড় উদাহরণ। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন পলিটিক্স ইজ এ ডার্টি গেম। হ্যাঁ ইনফ্যাক্ট ডার্টি গেম, একদমই তাই, কিন্তু আমেরিকার সঙ্গে আজকে আমরা ইন্ডিয়াকে তুলনা করি, আমেরিকার মেন সিটিজেন ডার্টি গেম এটাই বলছে, না না, ডার্টি গেম আমেরিকা যেটা বলছে সেটা একই, সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। যদি জনগণ যদি কনসাস না থাকে, কনসাস তো হবে না আমাদের। অর্থনৈতিক দিক দিয়ে তারা যদি স্বচ্ছ না হয়, যে দেশের নাগরিকরা অর্থনৈতিক দিকে স্বচ্ছ নয়, তারা 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 গণতন্ত্র কি বুঝবে? একদমই তাই। বোঝার জন্য এখন যদি বলা যায় লক্ষ্মী ভান্ডার দিলাম, এখন দেখুন না লক্ষ্মী ভান্ডারের জন্য লোক পাগলের মতো আছে, আর লক্ষ্মী ভান্ডার পাগলের মতো ভোট দিচ্ছে। তার মানে এটা কি হলো, তারা এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাকমেলিং বলবো, দান খয়রাতি, দান খয়রাতি। গণতন্ত্র তোমার মজবুত গণতন্ত্র পাবো কি করে? এই জন্য তো হবে না, কারণ এটাই তো এই যে মানুষ, এই যে লোকটা যে ট্রেন ভাঙছে, ট্রেন কেন ভাঙছে, তার কারণ সে জানে না যে এই ট্রেনটা ভাঙলে পরবর্তীকালে ওই ট্রেনটা আমার পকেট থেকেই যাবে, ট্রেনের ভরপাই যাবে। সে তো বুঝতে পারছে না, কারণ সে কি, সে দেখছে, কারণ সেটা বোঝার তার ক্ষমতা নেই। ডেমোক্রেসির এইটাই সবচেয়ে বড় ড্রব্যাক। ডেমোক্রেসিতে আমেরিকার সঙ্গে তুলনা করলে হবে না, আমেরিকাতে ম্যাক্সিমাম লোক শিক্ষিত, যার জন্য তারা খুব মানে সুপরিকল্পিত ভাবে তারা বিবেচনা করে তার গভর্নমেন্টকে চুজ করতে পারবে। এখানে কি, এখানে আপনি ওই যে স্বাস্থ্য সাথী দিয়ে দেবেন একটা কার্ড, আপনি কাউকে 500 টাকা দিয়ে দেবেন, 2000 টাকা দিয়ে দেবেন, ও দেখবে আমি আগে বাংলা খেতাম এখন ইংলিশ খাবো, হয়ে গেল, ভোট পেয়ে গেল। মজবুত গণতন্ত্র বলে ইংল্যান্ডে গণতন্ত্র আছে, রাজতন্ত্র আছে। যখন নেপালের রাজতন্ত্র নিয়ে যখন সংকট দেখা দিল, নেপালের রাজা খেদ করে বলেছিলেন পৃথিবীতে দুটো রাজা বেঁচে থাকে, একটা হলো ইংল্যান্ডের রাজা আর তাসের রাজা। ইনফ্যাক্ট তাদের তো গণতন্ত্র মজবুত হবে, তাদের জনগণ তো মজবুত, একদম তাদের জনগণ মজবুত, তাদের শিল্প বিপ্লব কবে থেকে শুরু হয়েছে, তাদের মানে আমাদের যে রেনেসা, আমরা তো ধার করা রেনেসা পরে এসেছি, তাদের কত যুগ আগে তারা ডেভেলপ ঘটে গেছে, আর আমরা সেটা করতে পারতাম। ও আমাদের দেশও সেই উন্নত গণতন্ত্রের ধারাবাহিক আমরা হয়েছি বটে, এক্সেপ্ট পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে। পশ্চিমবঙ্গটা আমি বলবো শুধু পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে দেশের যতগুলো রাজ্য আছে অনেক অনেক ডেভেলপ। দেখুন এই দিল্লির নির্বাচন হলো, একটা লোক মরেছে, একটা কোনো গণতন্ত্র নিয়ে কোনো ঝুট ঝামেলা আছে, কেউ বলেছে যে রিগিং হয়েছে, মারপিট হয়েছে, খুন হয়েছে, কিচ্ছু হয়নি। একমাত্র মানে বাংলাতে আর কি, বাংলাতে হিংসার সন্ত্রাস চলছে। বিষয়টা দাঁড়ালো এরকমই যে এখানে মানুষকে মানে ব্যাকবোন ভেঙে রেখে দিয়ে তিনি রাজত্বটা চালাবেন, তারাই যা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করে যতদিন বেঁচে আছেন ইকোনমিক ফায়দাটা ওনারা নিয়ে যাবেন, পরে কি হলো দেখার ওনাদের দরকার নেই। মানে ভবিষ্যতের যে একটা চিন্তাভাবনা জিরো, একটা যে কনস্ট্রাকটিভ কিছু করে যাবেন, যাতে সাধারণ মানুষ পরের জন্মেও মানে পর জেনারেশনটাতেও যাতে কোনো অসুবিধা না হয়, শিক্ষা বলুন, স্বাস্থ্য, ব্যবসা, শিল্প, সব দিক দিয়ে। কিন্তু এই যে স্ট্রাকচারটা পুরোটাই আর কি ইয়াং জেনারেশনের জন্য একটা কালোময় ছায়া করে রেখে দিয়ে উনি চলে যাচ্ছেন। আপনি কি বলতে চাইছেন তাহলে মাননীয় কি একনায়কতন্ত্র চালাচ্ছে?
দেখুন দেখো এটা সিউডো একনায়কতন্ত্র, এ অস্বীকার করা যাবে না। এ pseudo ওনার একনায়কতন্ত্র। কথা ছাড়া আর কোনো একটা পাতাই ব্যাপার নড়ে উনি, না ওনার দলে। গোবিন্দবাবু যেটা বলেছেন ভালো বলেছেন, শুধু উনি ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই নষ্ট করে দিয়েছেন, দুটোই নষ্ট করে, প্রজন্ম নষ্টই হয়ে গেছে, সব বিলুপ্তির পথে। আমাদের স্বপ্ন সমাধি আশা সব সলিল সমাধি হয়ে গেছে। আমি বলবো না একনায়কতন্ত্র, আমি বলবো যে এটাই হচ্ছে মানে ডেমোক্রেসির সাইড এফেক্ট, যেটা খুব সুপরিকল্পিতভাবে আমাদের মাননীয়া জানেন। যার জন্য উনি ফার্স্টে কি করলেন, শিক্ষাটাকে জিরো করে দিলেন। শিক্ষকের কোনো নিয়োগ নেই, মানুষের মধ্যে শিক্ষা নেই, ইয়াং প্রজন্ম শিক্ষা পাবে না, স্কুল কলেজ বন্ধ, স্বাস্থ্য মানে যথেষ্ট গাফিলতি আছে, পুলিশের যথেষ্ট গাফিলতি আছে, মানে লোক কম। এই মতো অবস্থায় মানুষের যে স্বনির্ভর যে বিবেচনা করার ক্ষমতা, সেইটাকে উনি কেটে দিলেন। এবার যখনই মানুষের মানে স্বনির্ভরভাবে, সুস্থভাবে, মানে উন্নতভাবে বিবেচনা করবার ক্ষমতাটা যদি না থাকে, তখন আপনি মানুষকে কি দেবেন? আপনি একটা ট্যাব দিলে মানুষ ভোট দেবে, না, তখন উনি তো তো শর্ট টার্ম মানুষ গেম দেখবে। সেটাই করছে, পরনির্ভরশীল করার জন্য। নাহলে এই একদম। মাসে মাসে এই যে 1000 টাকা একদম 2000 টাকা করে এই যে দিচ্ছে, উনি তো চাইছেন ওনার উপর নির্ভরশীল হয়ে যাক, একদম যাতে কাজ করার ক্ষমতা ওনার কমে যাক মানুষের। একদম তাহলে এনার ওপর নির্ভরশীল থাকলে কি হবে, যেই ইনি এটা দেওয়া বন্ধ করে দেবে তাহলে ওরে অসুবিধায় পড়ে যাবে। হুম। এই ভয় যাতে ভোটটা আমি পাই, একদম। এই যে ভোটটা আদায় করার এই যে ওনার ছক, হুম। এই যে দাবার একটা চাল দিয়ে রাখছে, যে এরকম দিতে থাকলে তাহলে ওনার ওপর একটা দুর্বলতা সাধারণ মানুষের তৈরি হবে। ডেঞ্জারাস এফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এইটা তাহলে আগামী দিনে এই অভ্যাসটা উনি তৈরি করে দিচ্ছেন পরনির্ভরশীল। তাহলে উনি তো আর ওই যে স্বনির্ভরশীলের জায়গাটাকে কাঁচি করে দিচ্ছেন। এইটা আগামী দিনের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। এবার তার সাথে যে প্রসঙ্গটা ছিল, ওই যে সরকারি ভাঙচুরের যে বিষয়টা, তো আপনি একটা জিনিস দেখবেন, যখনই কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া হয় তখনই ওনারা একটা আন্দোলন তৈরি করে দিচ্ছেন, গিয়ে দেখুন ট্রেন, স্টেশন, এগুলো ভাঙচুরের দিকে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এ তো হিউজ তো সরকারি সম্পদ ক্ষতি হচ্ছে, তার সাথে মানুষের মধ্যে একটা ভয়ের জায়গা তৈরি করার চেষ্টা করছে। ব্যাহত হচ্ছে। হ্যাঁ, ভয়ের জায়গা তৈরি করে দিচ্ছে, যাতে ওনার এগেনস্টে কেউ কোনো কথা যাতে না বলে। যে কোনো জায়গায় দেখুন, এই যে মানে এনআরসি নিয়ে তো প্রচুর ভাঙচুর করলো স্টেজ, আচ্ছা ওনার হলো বিধানসভা, উনি ভাঙচুর করলেন। আর এই যে আরজি করের ঘটনা, যাতে ওই এভিডেন্সটা লোপাট হয়, তার জন্য 150-200 লোক ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করলেন। তো উনি সব কিছু মানে মেরে ধরে কেড়ে নেবো, এরকম এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খাই, এরকম জায়গাটা উনি তৈরি করছেন। এই হচ্ছে বিষয়। তো এটাই চলছে। তো আগামী দিন কি উনি এটাই ইস্টাবলিশড করবেন যে ইল্লিগালটাই লিগাল? তো এটা একটা ভাবনার বিষয় হয়ে যাচ্ছে। তো ভাঙচুর করে উনি আবার সেইখানে এখন রাজত্ব করছেন। তো সেটা সাধারণ মানুষের আস্তে আস্তে বোঝা উচিত, ভাবা উচিত, যে সিপিএম সরকারে আমরা বিকল্প শক্তি হিসেবে ওনাকে বেছে নিয়েছি, সেটা আমরা ভুল করেছি এবং আমরা খাল কেটে কুমিয়ে এনেছি। এই জায়গাটা সাধারণ মানুষের বুঝে, আমার মনে হয় এই শক্তির পরিবর্তন দরকার আছে। ওনার মতো মানুষের হাতে শক্তিটা দেওয়াটা আমাদের ভুল সিদ্ধান্ত। সেটা যেটা মানে ভোটদান ক্ষমতার মাধ্যমে পরিবর্তন করতে হয়, আমার মনে হয় আগামী 26-এ আমাদের বিকল্প শক্তি খোঁজার দরকার আছে, সকলে একসাথে মিলিত হয়ে। না হলে এমন একটা সময় আসবে যেদিন সবাই মানুষ ভাববে আমি ভুল করেছি, কিন্তু শোধরানোর কোনো সুযোগ থাকবে না। আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি শোধরানোর সুযোগ নেই। নয় তুমি গৃহবন্দী থাকো, নয় সুসাইড করো, নয় ধর্ম পরিবর্তন করো, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আজ অনেকেই বলে থাকে যে আজ পশ্চিমবঙ্গ আগামী দিনের বাংলাদেশ। তো সেইটা মানুষের বোঝা উচিত, নিজেদের অ্যানালাইসিস করা উচিত। দেখুন, ওনারা তো চাইছেন মানুষের মধ্যে সেই আদিম যুগে, যাতে শিক্ষার জ্ঞান যদি মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে আমার ক্ষমতা চলে যাবে, সেই ভয়ে মানুষকে শিক্ষা দিত না, শূদ্রকে শূদ্রই করে রাখতো। তো সেই রকম জায়গা যাতে না তৈরি হয়, এখন থেকেই মানুষের সচেতন হওয়া উচিত এই স্ট্যাটিস্টিকটাকে পর্যালোচনা করে। এই আর কি। ইনফ্যাক্ট গতকালের আমাদের প্রধান বিচারপতি সাহেব, ওনারও পর্যবেক্ষণ রয়েছে। উনি বলছেন, সরকারকে উনি ডাইরেক্ট বলেছেন, হ্যাঁ আপনারা কেন দেখবেন একটা হসপিটাল নিয়ে, যে আপনারা কেন দেখবেন, হ্যাঁ ওটা তো ভোট দিয়ে দিয়েছে, এবার বাচুক মরুক আপনারা থোড়ি দেখবেন, আপনি তো ভোট পেয়ে গেছেন, মরে গেলে আপনার কি, সাধারণ মানুষ। মানে আজকে প্রধান বিচারপতিকে সে এগুলো নিয়ে অবজারভেশন দিতে হচ্ছে, কি মর্মান্তিক। কোথায় রাজ্যের হেড, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, কোথায় তার এগুলো দেখা উচিত। আজকে তো প্রধান বিচারপতিকে এসে সেগুলো উনি মানে স্বাস্থ্য, ল্যান্ড, পুলিশ সবকিছুরই মানে দায়িত্বের হেড আছে। হ্যাঁ, বাট সেগুলো তো ওনাকে ডিউটি তো প্রপার ডিসচার্জ করতে হবে। ঠিক।